ইছামতি নদীর ধার ঘেঁষে বেশ কয়েক একর জমি কিনেছেন কনক চৌধুরী। বেশ সস্তায় পেয়ে গিয়েছেন জমিটা। আসলে এখানে জমির দামটা তেমন বাড়েনি, তবে আর কিছু বছর পরেই এখানে এত সস্তায় এত ভালো জমি পাওয়া যাবে না। কয়েক বছর ধরে মানুষের মধ্যে, বিশেষ করে বাঙালিদের মধ্যে, ওই দীপুদা ব্যাপারটা ঘুঁচে গেছে। এখন মানুষ বেড়াতে গেলে অফবিট জায়গা খোঁজে। তাই এতদিন যে সমস্ত জায়গাগুলো নিজেদের নিজস্ব স্বাভাবিক সৌন্দর্য নিয়ে নিশ্চিন্ত একটা শান্তশিষ্ট আটপৌরের জীবন অতিবাহিত করছিল, তাদেরকে হঠাৎ কান ধরে উঠিয়ে 2-5 মেকআপ করিয়ে নায়িকার পাশে সহনায়িকা করে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। বছর দুয়েকের মধ্যেই চৌধুরী গ্রুপ হোটেলের ব্যবসায় বেশ নাম করেছে। পশ্চিমবঙ্গের বেশ কয়েক জায়গায়, এমনকি পশ্চিমবঙ্গের বাইরে ভারতের বেশ কিছু জায়গায় হোটেল খুলেছে চৌধুরী গ্রুপ। আর বলতে নেই, ঈশ্বরের কৃপায় সব কটা হোটেলই এই অল্প কয়েকদিনে বেশ নাম করে ফেলেছে। কিন্তু সমস্যা হলো এই টাকির ইছামতির ধারের হোটেলটা নিয়ে। জমিটা কেনার সময় আশেপাশের লোকজন অনেকে এসে সাবধান করে দিয়েছিল কনক চৌধুরীকে, বাবু এই জমিটা কিনবেন না, এ জমি অভিশপ্ত। কিন্তু কনকবাবু সেই সবে কান দেননি, বরং হেসে উড়িয়ে দিয়েছেন। আর বিশ্বাস করবেনই বা কি করে? সারা জীবন শহরে কেটেছে, শহরে পড়াশোনা, শহরে বেড়ে ওঠা। লোকে বলে শহরের চোখ ধাঁধানো আলোতে ভূতেরা থাকে না, তবে এই সমস্ত প্রত্যন্ত গ্রামের অন্ধকার আলো ছায়ায় আজও ভূতেরা দিব্যি আছে। সেদিন বেশ রাত হয়েছে, কনকবাবু হোটেলের লনে রয়েছেন। একটু আগেই বৃষ্টি হয়ে গিয়েছে। গাছের পাতায় জমে থাকা জল এখনো হালকা হাওয়ায় নাড়া খেয়ে মাথার উপর টুপটাপ পড়ছে। এইসবে অতটা পাত্তা দিচ্ছেন না কনকবাবু। আসলে মনটা ওনার তেমন ভালো নেই। ইন্দোনেশিয়া থেকে 2 বোর্ডার এসেছিল গতকাল। 2 দিন থাকার কথা ছিল এখানে, অথচ আজ সকালেই চেক আউট করে চলে গেল অন্য জায়গায়। কি একটা কাজে আজই টাকির এই হোটেলে এসেছিলেন কনকবাবু। নিজে থেকে জিজ্ঞাসা করতে গিয়েছিলেন ইন্দোনেশিয়ার ভদ্রলোক দুজনকে। মিস্টার প্যানেল নামের একজন বোর্ডার বললেন, I have one thing to say, don't mind please. তোমার এই হোটেলে একটু নেগেটিভ ভাইবস আছে, একদম কমফোর্টেবল নয়। গাঁয়ের অশিক্ষিত আর কুসংস্কারাচ্ছন্ন মানুষগুলোর সাথে যখন বিদেশের শিক্ষিত মানুষের কথাগুলো মিলে যায়, তখন হিসেবটা গোলমাল হয়ে যায়। অবশ্য একটা হোটেল চললো কি চললো না, তাতে কনকবাবুর কি বা এসে যায়? অন্য হোটেলগুলো তো আশাতিরিক্ত লাভ দিচ্ছে। দিন দিন কনকবাবুর লক্ষ্মীর ভাণ্ডার ফুলে ফেঁপে উঠছে। তবু যে ছেলেটা পরীক্ষায় ফেল করে মুখ কাঁচুমাচু করে দিনের শেষে বাড়িতে ফেরে, তার জন্যই যেন বারবার মনটা বড় আনচান করে। কনকবাবু ঠিক কি যে করবেন বুঝে উঠতে পারেন না। একবার ভাবেন একটা দিন হোটেল বন্ধ করে একটু ভালো করে শান্তি সস্তায়ন করবেন, কিন্তু আবার পিছিয়ে আসেন। হোটেল একদিন বন্ধ করাটা খুব একটা মুশকিলের ব্যাপার নয়, তবে ব্যাপারটা কে কখন কোথায় সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবে, শেষে ব্যাপারটা ভাইরাল হয়ে গিয়ে একেবারে কেলোর কীর্তি হবে। নিজের মনেই নানা কথা ভাবছিলেন কনকবাবু। হঠাৎ মনে হলো কে যেন ঠিক পাশে এসে বসেছে। গাছের তলায় বসার জন্য ছোট ছোট কাঠের বেঞ্চ করেছিলেন কনকবাবু। সকালের মিঠে রোদে কিংবা সন্ধ্যাবেলার ঝিঁঝি পোকার ডাক শুনতে শুনতে কিছুক্ষণের জন্য হারিয়ে যেতে চাইলে এরকম বেঞ্চ থাকলে বেশ ভালো লাগে বসতে। কিন্তু সন্ধ্যের পরে এই মাঠে কাউকে খুব একটা বসতে দেখেননি কনকবাবু। এখন তাঁর পাশে এসে কে বসল? ঘাড় ঘুরিয়ে পাশে তাকালেন কনকবাবু, কিন্তু না, কেউ নেই সেখানে। তবু ওনার মনে হচ্ছে কেউ যেন ওনার পাশে বসে আছে। একটা ঠান্ডা হাওয়া ঘুরপাক খাচ্ছে চারদিকে। মিস্টার প্যানেল বোধহয় এইটাকেই নেগেটিভ ভাইবস বলেছিলেন। একটা দীর্ঘশ্বাস ছাড়লেন কনকবাবু। না, আর মনে হয় দেরি করাটা ঠিক হবে না, একটা কিছু ব্যবস্থা করতে হবে, তাতে যে যা বলে বলুক। কনকবাবু এবার উঠে দাঁড়ালেন, কিন্তু মনে হলো কে যেন তার জামার খুঁটখানা ধরে রেখেছে। এবার কনকবাবু ভয় পেতে শুরু করলেন। পিছন ফিরতেও ভয় করছে। মনে হচ্ছে পিছন ফিরলেই কোনো বিভৎস দৃশ্য দেখতে হবে। কোনো মতে ঘাড় ঘোরালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। কনকবাবু চলে আসছিলেন। এবার যেন স্পষ্ট শুনতে পেলেন একজন মহিলার গলা। কি গো, আমাকে এখানে একলা ফেলেই চলে যাচ্ছ? আমি যে কতদিন তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কনকবাবু চমকে পিছনে ফিরলেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। এবার ভয়ের চোটে
আর পিছনে না ঘুরেই উল্টো দিকে হাঁটতে শুরু করলেন, কিন্তু সেই মহিলার অদৃশ্য গলা যে বন্ধ হচ্ছে না। কোথায় যাচ্ছ হংস? আমায় ছেড়ে যেও না। আমি যে কতদিন তোমার জন্যই এখানে অপেক্ষা করে আছি। তুমি যদি এবার আমার কথা না শোনো, আমি কিন্তু রক্ত গঙ্গা বইয়ে দেব। কনকবাবু ছুটে পালিয়ে এলেন। হোটেলটা তৈরি করার পর দিনে বেশ কয়েকবার এলেও রাতে তিনি বড় একটা থাকেননি এখানে। আর হোটেলের লনে যে এমন অশরীরীর গলা শোনা যায় সে কথাও শোনেননি তিনি। সবাই শুধু কিছু একটা আছে, ওই কেমন একটা, এইটাই বলে থাকে। আজ প্রথমবার তিনি সন্ধ্যার পর এখানে থাকলেন এবং এমন একটা দৃশ্য নিজের চোখে দেখতে পেলেন। কনকবাবুকে এমন করে দৌড়ে আসতে দেখে তীর্থঙ্কর বাবু খানিকটা ঘাবড়ে গেলেন। খাতায় কলমে ম্যানেজার একজন থাকলেও এই হোটেলটা তীর্থঙ্কর বাবুই দেখেন। উনি না থাকলে হয়তো গাঁয়ের লোকেরা এইখানে হোটেলটা করতেই দিত না। শোনা যায় এই অঞ্চলে এক সময় জমিদারি ছিল তীর্থঙ্কর বাবুদের। অবশ্য জমিদারি চলে যাওয়ার পর তীর্থঙ্কর বাবু একেবারেই ওই জমিদারি মেজাজখানা নিজের গায়ে সেঁটে বেড়ান না। তবে গাঁয়ের লোক এখনো ভদ্রলোককে সম্মান করেন বেশ। কি হলো কনক, এভাবে ছোটাছুটি করছো কেন? তীর্থঙ্কর বাবুর বয়স হয়েছে, কনকবাবু তার ছেলের বয়সী, তাই তিনি কনকবাবুকে নাম ধরেই ডেকে থাকেন। আর কয়েক মাস আগে পিতৃহারা হয়ে কনকবাবুও এই নাম ধরে ডাকাটা বেশ মন থেকে মেনে নিয়েছেন। তাই আদতে মালিক কর্মচারী সম্পর্কটা কি করে যেন এখানে এসে কাকা ভাইপো সম্পর্কে রূপান্তরিত হয়েছে। কাকাবাবু ওখানে কে যেন আছে, একটা মহিলার গলা শুনলাম। তীর্থঙ্কর বাবু একবার গলা বাড়িয়ে ফাঁকা লনটা দেখলেন, না কাউকে দেখতে পেলেন না। খানিকটা গম্ভীর হয়ে তিনি বললেন, কনক, মনে হয় এই জায়গাটা বিক্রি করে দেওয়াই ভালো। কর্মচারীরা নানা রকম কথা বলে, বোরাররা কেউ একদিনের বেশি দুদিন থাকতে চায় না। ওদিকে অটোওয়ালা টোটোওয়ালা আগের হোটেলের বাইরে দাঁড়াতো, এখন আর সেটাও দাঁড়ায় না। সকলেই কিছু না কিছু দেখেছে, কিছু না কিছু শুনেছে। এখন আবার তুমি বলছো তুমি নাকি স্পষ্ট কোনো মহিলার গলার আওয়াজ শুনেছ। আমার মনে হয় আমাদের এবার কোনো একটা ডিসিশনে আসতে হবে। হোটেলটা বিক্রি করে দেব বলছেন? হ্যাঁ, মনে হয় সেটাই ভালো। কিন্তু কনকবাবু কিছু একটা বলতে গিয়ে যেন থেমে গেলেন। একটু আগে ওই মহিলা বলেছে তিনি চলে গেলে নাকি রক্ত গঙ্গা বইয়ে দেবে। তীর্থঙ্কর বাবু বললেন, কিন্তু কি কনক? কিছু না। আচ্ছা, ওই মহিলা আমাকে হংস বলে ডাকছিল। হংস কে কাকাবাবু? আপনি তো অনেক দিন থেকে আছেন এখানে। আচ্ছা, আমাকে প্লিজ একটু বলবেন, লোকে এই জায়গাটাকে এত ভয় করে কেন? আমাকে বহুবার বহু লোকে বলেছে, আমি কখনো জিজ্ঞাসাই করিনি। কিন্তু যখন আজ নিজের চোখে দেখলাম, শুনলাম, তখন ভীষণ জানতে ইচ্ছে করছে এই জায়গাটার ইতিহাস কি, লোকে এত ভয় কেন করে এই জায়গাটাকে। কি বললে? হংস? হংস বলে ডেকেছে তোমায়? কনকবাবু গড় গড় করে অনেক কথা বলে গেলেন, কিন্তু তীর্থঙ্কর বাবু এখনো যেন ওই হংস কথাটার মধ্যেই আটকে রয়েছেন। মনে হলো ভীষণ জোরে ছ্যাঁকা খেয়েছেন তিনি। কনক, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি তুমি আজই চলে যাও কলকাতায়, আর কলকাতা গিয়েই হোটেলটা বিক্রি করার ব্যবস্থা করবে। আর যতক্ষণ হোটেলটা বিক্রি না হয় তুমি কিন্তু ফিরবে না এখানে। যা কিছু হয়ে যাক, এমনকি আমার মরার খবরও যদি পাও তাহলেও আসবে না এখানে, বলে দিলাম। আজই চলে যাব, কিন্তু এখানকার ঘটনা আর ওই হংস। কি বললাম? কথা কানে গেল না? তৈরি হয়ে নাও, এক্ষুনি কলকাতায় ফিরে যাবে তুমি। সব ভালোই ভালোই মিটে যাক, তারপর না হয় একদিন বলবো তোমায় হংসের গল্প। রাত হয়েছে। তীর্থঙ্কর বাবু আজ আর নিজের বাড়ি ফিরে যাননি। হোটেলের কাজকর্ম হিসাবপত্র দেখতে দেখতে একটু বেশি রাত হয়ে গিয়েছিল। আর তাছাড়া তীর্থঙ্কর বাবু অবিবাহিত, তার কাছে বাড়িও যা হোটেলও তাই। প্রায়ই রাত একটু বেশি হয়ে গেলে তিনি এই হোটেলেই থেকে যান। আজ তেমনই থেকে গেলেন। রাত তখন কত কে জানে। তীর্থঙ্কর বাবুর মনে হলো যেন তার বুকের ওপর কি একটা চেপে বসেছে।
দম আটকে আসছে তাঁর, শ্বাস নিতে পারছেন না। চোখ খুলতেই দেখেন লাল বেনারসি পরে একজন তার বুকের উপর পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। কোথায় পাঠিয়ে দিলি? তুই আমার অংশকে কোথায় পাঠিয়ে দিলি? আমি কত যুগ ধরে এখানে বসে আছি আমার অংশের জন্য। তুই ওকে আবারও আমার থেকে দূরে পাঠিয়ে দিলি। দম আটকে আসছে তীর্থঙ্কর বাবুর, কথা বলতে পারছেন না ঠিক মতো, তবু কোনো মতে বললেন, ও তোমার অংশ নয়, ওর নতুন জন্ম হয়েছে, নতুন সংসার আছে ওর। ওকে তুমি ছেড়ে দাও মা। চিৎকার করে উঠল লাল বেনারসি পরে থাকা সেই মেয়েটি। ডান হাতে তার জলজল করছে একটা খাঁড়া। শুধু একটা মুহূর্ত, তারপরে সেই খাঁড়া নেমে এলো তীর্থঙ্কর বাবুর উপরে। কিছু বলার আগেই তার মাথাটা ধর থেকে আলাদা হয়ে গেল। বিছানার উপরে শরীরটা থরথর করে কাঁপছে, তার মাথাটা পড়ে আছে মাটিতে। লাল বেনারসি পরা মেয়েটি তুলে নিল তীর্থঙ্কর বাবুর মাথাটা, আর তারপর সেইটা নিয়ে চলল সেই মাঠে। রাতের দিকে অনেকেরই ঘুম আসে না, বারান্দায় চুপচাপ দাঁড়িয়ে থাকেন অনেকেই। তারা দেখলেও একটা নরমুণ্ড হোটেলের লনে ভেসে বেড়াচ্ছে। যে কয়েকজন অতি কষ্টে ঘুমিয়েছিল কিংবা ঘুমোবার আপ্রাণ চেষ্টায় বিছানা আঁকড়ে পড়েছিল, তারাও ছুটে বাইরে এসে এই দৃশ্য দেখতে বাধ্য হলেন বাকিদের আর্তচিৎকারে। জামতলা হাই স্কুলের মাঠে আজ নববর্ষ পালন হচ্ছে। আমি হলাম গিয়ে চিফ গেস্ট। স্কুলের ছাত্রছাত্রীদের নাচ গান শুনে মনটা বেশ ভালো হয়ে গিয়েছিল। এর মধ্যে আবার আমাকে সবাই ধরলে একখানা কবিতা আবৃত্তি করতে হবে। এরকম হুট করে বললে কি আর মুখ দিয়ে কিছু বের হয় নাকি? খানিকটা লজ্জিত হয়েই মোবাইলটা আতিপাতি করে খুঁজে একটা মনের মতো কবিতা বার করার চেষ্টা করছি। ঠিক এমন সময়ই ফোনটা বেজে উঠল। একটা আননোন নাম্বার। সাধারণত এমন পরিস্থিতিতে আননোন নাম্বারে ফোন রিসিভ করি না, করা উচিত না। তবু কেন যেন মনে হলো যিনি ফোন করেছেন তিনি খুব বিপদে পড়েই ফোনটা করেছেন। আসলে ভেদুর সাথে থাকতে থাকতে আমার মধ্যেও এমন সব পরিস্থিতি বুঝে নেওয়ার ক্ষমতা তৈরি হয়েছে। আমি আলতো হেসে সকলের কাছ থেকে একটু সময় চেয়ে নিয়ে চলে গেলাম পাশের একটা হল ঘরে। হ্যালো। ফোনের ওপার থেকে কেমন যেন একটা কাঁপা কাঁপা গলা বলে উঠল, হ্যালো হ্যালো, ত্রিদিবেশ সরকার বলছেন? হ্যাঁ বলছি, কিন্তু আপনাকে তো ঠিক আপনার নাম্বারটা তো সেভ করা নেই। আমি কনক চৌধুরী। চৌধুরী হোটেল গ্রুপের নাম হয়তো শুনে থাকবেন। আপনার দাদা জগদীশ আমার কলেজের বন্ধু, ওর থেকেই আপনার নম্বরটা পেয়েছি। আসলে আমার দরকার ছিল আপনাদের গ্রামের ভেদুগুনিনের সাথে। আসলে আমি অনেক কথা শুনেছি ওনার। ঘেষাটিতে উনি যে কাণ্ড করে এসেছিলেন সেটা রীতিমতো খবরে দেখানো হয়েছিল। তা যদি ওনার সাথে একটু কথা বলা যেত। কেউ ভেদুর খোঁজ করছে তার যে কি দরকার সেটা তো আর বলে দিতে হয় না। তাছাড়া ভদ্রলোকের গলা শুনেই বোঝা যাচ্ছে তিনি বেশ চিন্তায় আছেন। ভাগ্যক্রমে ভেদু এখন গ্রামেই আছে। আমি শান্তভাবে বললাম, ভেদু এখন গ্রামেই আছে। আপনি তো ঠিক কোথায় আছেন জানি না। যদি সম্ভব হয় চলে আসুন জামতলায়। আমি কথা দিচ্ছি আপনি না আসা অবধি ভেদুকে আমি এখানে আটকে রাখব। আপনি বরং জামতলায় এসে আমাকে একটা ফোন করুন। আমি এখন কলকাতায় আছি। এখান থেকে যেতে 5-6 ঘন্টা লাগবে। যেতে যেতে রাত হয়ে যাবে। ঠিক আছে, অসুবিধা নেই, আসুন না। ভেদুকে আমি বলে রাখব। আর আজকের রাতটা আপনি না হয় আমার কোয়ার্টারেই থাকবেন। ভদ্রলোককে আশ্বস্ত করে কোয়ার্টারে ফিরে এলাম। আমার কোয়ার্টারটা বেশ বড়। আরেকজন ভদ্রলোক থেকে যেতেই পারেন, তবে এতদিন আমি আর জগা মিলে এখানে রাজত্ব করে বেরিয়েছিলাম তো বড় একটা কোনো অতিথি এখানে আসে না। আজ প্রথমবার একজন অতিথি আসছেন এখানে, তাও আবার এত বড় একজন বিজনেসম্যান। কোয়ার্টারটাকে একটু তো সাজিয়ে গুছিয়ে রাখতে হবে নাকি? তাও আবার আসছে আমাদের ভেদুর সাথে দেখা করতে। ব্যাপারটা গাঁয়ের সকলকে তো জানাতেই হবে। চৌধুরী মশাই বললেন, বাহ,
ভেদুর কথা শুনে কলকাতা থেকে লোক আসছে, বাবাই যায় না। মিত্তির মশাই বুক ফুলিয়ে বললেন, এই তা কেন আসবে না শুনি? ভেদু প্রেতশিলার ভূত তাড়িয়েছে, ভেদুর কথা টিভিতে দেখায়। ভেদু কি আমাদের দেশের লোক নাকি? হ্যাঁ, ভেদুকে দেখলাম এত প্রশংসা শুনে একেবারে লজ্জায় মাটিতে মিশে যাচ্ছে। আমি হাসতে হাসতে বললাম, দেখুন আমার কিন্তু অনেক কাজ, অত বড় একজন লোক আসছে আমার বাড়িতে, তাই একটু তো সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। জগার দ্বারা হবে না, আমাকেই সবটা দেখতে হবে। আপনাদের ওপরে দায়িত্ব দিলাম, কিন্তু ভেদুকে ধরে রাখবেন, নয়তো দেখা গেল উনি ভুলে গিয়ে হঠাৎ করেই ঝোলা কাঁধে বেরিয়ে পড়েছেন। আমি কিন্তু তাহলে কনকবাবুর কাছে মুখ দেখাতে পারবো না, আর আমার দাদা আমার মুন্ডুটি ঘ্যাচাং করে কেটে দেবেন। মিত্তির মশাই খপাত করে ভেদুর হাত দুটো ধরে বললেন, চিন্তা করবেন না, এই যে হাত দুটো ধরে রেখেছি না, কোথাও পালাতে পারবে না। রাত তখন প্রায় 8টা। আমার বাড়িতে তিল ধারণের জায়গা নেই। অনেকবার নানা অছিলাই বোঝাবার চেষ্টা করেছি, কনকবাবু হয়তো বিরক্ত হবেন এত লোক দেখে, কিন্তু কে কাকে কি বোঝায়, কেউ নড়তেই চায় না। 8টা নাগাদ আমার কোয়ার্টারের সামনে একটা ধবধবে সাদা ইনোভা গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে নেমে এলেন কনকবাবু এবং আরেকজন ভদ্রলোক। আমার কোয়ার্টারে এত লোক দেখে ভদ্রলোক প্রথমে একটু থমকে গেলেন। আমি একবার ভেদুর দিকে তাকিয়ে দেখলাম সেও খানিক অস্বস্তিতে পড়ে গেছে। আমি একটু আমতা আমতা করে বললাম, আসলে ভেদুর কীর্তি কাহিনীর গল্প শুনতে আমাদের জামতলার মানুষ খুব ভালোবাসে। ভেদুর সাথে থাকতে থাকতে এমন একটা ব্যাপার হয়ে গেছে আর কি, যে মনে হয় যেন আমরা সকলেই একসাথে ওই অপশক্তির বিরুদ্ধে লড়াই করি, তাই আর কি। আপনি আসবেন শুনে সকলেই চলে এসেছেন। আপনি বরং আজ রাতটা একটু বিশ্রাম করুন, কাল সকালে আমরা না হয় আপনার কথা শুনবো। ততক্ষণে ওরা... না ত্রিদিবেশ বাবু, আমার হাতে বেশি সময় নেই। একটা দিন নষ্ট করলে একটা প্রাণ শেষ হয়ে যাবে। সকলে থাকুক, আমার কোনো আপত্তি নেই। আমি আমার সব কথা ভেদুবাবুকে বলতে চাই। এই প্রথম ভেদুকে কেউ বাবু বলে সম্বোধন করলো। এতদিন ভেদু তার ভেদু বা ভেদু বাবা নামেই লোক সমাজে প্রচলিত ছিল, তাই এমন বাবু সম্বোধনে সে আবার লজ্জায় অধবদন হয়ে রইল খানিকক্ষণ। তবে সময় নষ্ট হয়ে যাচ্ছে বুঝতে পেরে সে নিজেই এগিয়ে এসে বললে, আপনি শান্ত হয়ে বসুন, তারপর বলুন আপনার কথা। কনকবাবু একে একে সব কথাই বললেন। কনকবাবু যে রাতে ওই হোটেল থেকে চলে আসেন, সে রাত থেকেই এক ভয়ঙ্কর কাণ্ড শুরু হয়েছে। প্রথম রাতে তীর্থঙ্কর বাবু, পরের রাতে একজন বেয়ারা, তারপরের রাতে একজন হোটেলের কর্মচারী। প্রত্যেককে একইভাবে মেরে চলেছে এক লাল বেনারসি পরা মহিলা। শুধু তাই নয়, ধর থেকে মুন্ডুখানা আলাদা করে রীতিমতো নৃত্য করে বেড়ান তিনি। সব কথা শুনে ভেদু বলল, আপনি তারপরে আর যাননি ওই হোটেলে? না, আসলে তীর্থঙ্কর বাবু আমার কর্মচারী হলেও তাকে আমি কাকাবাবু বলে ডাকতাম। তিনি আমার থেকে কথা নিয়েছিলেন আমি যেন আর কখনো ওই হোটেলে না ফিরে যাই, এমনকি যদি উনি মারাও যান তবুও না ফিরি। তাই আমি আর যেতে পারিনি। আমি বড্ড বিপদে পড়েছি ভেদুবাবু। অত বড় হোটেলটা বিক্রি করতেও তো একটু সময় লাগে, আর যেভাবে ওখানে একের পর এক মানুষ মরছে, ও হোটেল আর কেউ কিনবে না। সেটাও না হয় মেনে নিলাম, ও জায়গা না হয় এমনিই পড়ে রইল। আমার সব কর্মচারীদের আমি ওখান থেকে সরিয়ে নিলাম, কিন্তু ওই রাক্ষসী, ও যে গ্রামের অন্য কারো ক্ষতি করবে না, তার কি মানে আছে? তা ওই অশরীরী যে আপনাকে হংস বলে ডেকেছিল, এই হংস কে? কিছু শুনেছেন? শুনেছি, তীর্থঙ্কর বাবু পরে আমাকে সব বলবে বলেছিলেন, কিন্তু সে সময়টা আর তিনি পেলেন না। ইনি দিগম্বর সেন, ওই গ্রামের আর একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। উনিও হংসের কথা শুনেছেন, তাই ওকে আমি নিয়েই এলাম। আপনি না হয় ওর মুখ থেকেই শুনুন। ভেদু তাকালো দিগম্বর বাবুর দিকে। ভদ্রলোকের যত না বয়স, তার চেয়েও বেশি বৃদ্ধ হয়ে পড়েছেন। সম্ভবত
এই কয়েকদিনের ঘটনায় আরো বেশি করে মুষড়ে পড়েছেন। ভদ্রলোক একটু গলা ঝাড়া দিয়ে শুরু করলেন। আসলে জায়গাটা ভালো নয়। আমরা আমাদের জন্মস্থক জায়গাটা পরিত্যক্তই দেখে এসেছি। এই ব্যাপারে কনকবাবুকে আমরা গাঁয়ের লোকেরা অনেকবার সাবধান করেছিলাম, তখন উনি শোনেননি। আসলে এসব এমনই ব্যাপার যে নিজে চোখে না দেখলে কেউ মানতে চায় না। বহু যুগ আগের কথা। ওইখানে মানে ওই পুরো এলাকা জুড়েই কানা বাসুকির রাজত্ব ছিল। কানা বাসুকি হলো ডাকাত। তার এক চোখ কানা ছিল, আর লোকে বলতো নাকি বাসুকি নাগের মতো তার নাকি 1000টা ফোনা, তাই তার নাম কানা বাসুকি। বাংলায় ডাকাতদের সম্বন্ধে তো কত রকমের গল্প শোনা যায়। ডাকাতরা নাকি জমিদার জোরদারদের থেকে টাকা পয়সা লুণ্ঠন করে সাধারণ মানুষকে সেসব বিলিয়ে দিত। কিন্তু কানা বাসুকি তেমন ধারার ডাকাত ছিল না। তার কাছে শুধু টাকা পয়সা গয়নাগাটির দাম ছিল। মানুষের চোখের জলের কোনো দাম টাম ছিল না তার কাছে, বরং মানুষের চোখের জল দেখতে বড় মজা পেত সে। তার সবচেয়ে বড় মজার খেলা ছিল লোককে জলে ডুবিয়ে দেওয়া। ইচ্ছামতির জলে ডুবে অপেক্ষা করতো বাসুকির দলের লোকেরা। কোনো নৌকা গেলেই জলের নিচ থেকে ধাক্কা মেরে তাদের নৌকাটা উল্টে দিত। নৌকার যাত্রীরা অসহায়ের মতো হাবুডুবু খেত, আর বাসুকি ও বেটা তীরে বসে সেটা রসিয়ে রসিয়ে দেখত। যেসব পথিক কিংবা নৌকার সওয়ারিদের কাছে টাকা পয়সা সোনাদানা কিছু থাকতো না, বাসুকি কিন্তু তাদের ক্ষমা করত না। এখন যেখানে হোটেলের খোলা লন, সেই মাঠেই বাসুকি তাদের মাথা কেটে সেই মাথা নিয়ে নাচ করত। এমনই যখন নির্বিচারে হত্যালীলা চলছে, তখনই একদিন ঘটল এক অদ্ভুত কাণ্ড। ইচ্ছামতির ওপারে, যেখানে এখন বাংলাদেশ, সেখানকার সাতক্ষীরা অঞ্চলের জমিদারের মেয়ে ছিল দামিনী, আর একটা রাখাল ছিল হংস। সে একেবারে ওই কাব্য কবিতা লেখার মতো প্রেম। রাজার ঘরের মেয়ে দামিনী আর গরিবের ঘরের ছেলে হংস। তা এমন প্রেমে এ যুগেই কেউ মেনে নেবে না তো সে যুগে কি? দামিনী আর হংস সাতক্ষীরা ছেড়ে পালিয়ে এলো। ওই গ্রামে থাকলে হয়তো হংস প্রাণে বাঁচত না। দামিনীর বাবা হংসকে খুঁজতে লেঠেল পাঠিয়েছিল। তা শেষ পর্যন্ত দামিনী এক কাপড়ের সঙ্গে গয়নাগাটি কিছু না নিয়েই বেরিয়ে পড়লে হংসের হাত ধরে। গায়ে শুধু একখানা লাল বেনারসি শাড়ি। শাড়িখানা দামিনীর মৃত মায়ের আশীর্বাদ স্বরূপ শুধু ওই শাড়িটা নিয়েই সে চলে আসে সাতক্ষীরা থেকে। ভেবেছিল ইচ্ছামতির এপারে তারা নতুন করে সংসার পাতবে, কিন্তু বাঁধ সাধলো ওই কানা বাসুকি। বাসুকির দল নৌকো থেকে তুলে আনলো দুজনকে। ওরা দুজনে অনেক হাতে পায়ে ধরলো। দামিনী বাসুকির পায়ে পড়ে গেল। দাদা, আমি আপনাদের পায়ে পড়ি। আমি তো কিছু করিনি, আমাদের ছেড়ে দিন না। বিশ্বাস করুন, এই বেনারসি শাড়িটা ছাড়া আমার আর কিছুই নেই। আমাকে ছেড়ে দিন না আমাকে। বাসুকি খ্যা খ্যা করে হাসতে লাগলো, বলল, তাই নাকি রে? তাহলে ওই কাপড়টাই খুলে দে। হংস তো এই কথা শুনে আর নিজেকে রাখতে পারলো না, ঝাঁপিয়ে পড়লো বাসুকির উপরে। দুজনে মিলে সে কি ভয়ঙ্কর কুস্তি। কিন্তু একটা সামান্য রাখাল কি আর পারে নাকি বাসুকির সাথে? বাসুকির স্যাঙাতরা হংসকে জাপটে ধরে, তার গলার সামনে চেপে ধরলো খাঁড়াটাকে। বাসুকি আবার ওই রকম বিশ্রী ভাবেই হাসতে হাসতে বলল, কাপড়টা খুলে দে, নয়তো তোর বরের গলাটা কেটে দেব। দামিনী সেদিন হংসকে বাঁচাতে সত্যি নিজেরই বেনারসি খানা খুলতে যাচ্ছিল, কিন্তু সারাদিনের ধকলে তার উপরে ওই ডাকাতদের হাতের অত্যাচারে এসবে বেচারি কাবু হয়ে পড়েছিল। কাপড় খোলার আগেই সে অজ্ঞান হয়ে পড়ে যায় মাটিতে। আর ঠিক সেই সময়েই বাসুকির স্যাঙাত একেবারে তার গুরুর আদেশ পালন করে ঘচাং করে কেটে দিল হংসের মাথা। বাসুকি আনন্দে লাফাতে লাফাতে ওই মাথাখানা নিয়ে ঘুরে বেড়াতে লাগলো মাঠের মধ্যে।
ভগবানের এমনই খেলা। ঠিক সেই সময়ে জ্ঞান ফিরে আসে দামিনীর। হংসের মুন্ডহীন ধরখানা ওই অবস্থায় দেখে মেয়েটা পাগল হয়ে যায়, নিজের সুদবুদ সব হারিয়ে ফেলে। নিজের শরীর থেকে এক টানে শাড়িটা খুলে নিয়ে বলতে থাকে, আমার শাড়িটা চাইছিলি না? শাড়িটা তো কষ্ট করতে হবে না, তোকে আর কোনো কষ্ট করতে হবে না। এই তো আমি আসছি তোর কাছে। নে না নে, শাড়িটা, আমার শাড়িটা নিবি তো? এই নে এই নে এই নে। আমি খুলে দিচ্ছি, আমি খুলে ফেলছি শাড়ি। ধর ধর ধর। কি বলেছিলি মনে আছে? শাড়ি পেয়ে গেলে আমার হংসকে ফিরিয়ে দিবি। কিরে কিরে পিছিয়ে যাচ্ছিস কেন? দে দে না, আমার হংসকে ফিরিয়ে দে। কিরে দে, এবার তবে আমার হংসকে আমার কাছে ফিরিয়ে দে। তুই তো বলেছিলি আমি শাড়ি খুলে ফেললে হংসকে আমার কাছে ফিরিয়ে দিবি। কি হলো? কথা রাখ, দে আমার হংসকে আমার কাছে ফিরিয়ে দে। দামিনীর ওই রূপ দেখে বাসুকির মতো ভয়ঙ্কর ডাকাতও ঘাবড়ে যায়। হংসের মাথাটা মাটিতে ফেলে সে পালাতে চায়, কিন্তু দামিনী তখন একেবারে অন্যরকম। মাটিতে পড়ে থাকা খাড়াটা নিয়ে সে এক লাফে গিয়ে বসিয়ে দেয় বাসুকির ঘাড়ে। এমন এক নারকীয় কাণ্ড দেখে, সব থেকে বড় কথা নিজেদের গুরুর এমন মৃত্যু দেখে ভয় পেয়ে বাসুকির সেনাতরা পালিয়ে যায় ওই মাঠ থেকে। দামিনী ওই খাড়া দিয়েই মাঠের মধ্যে মাটি কুপিয়ে শুইয়ে দেয় হংসকে, তারপর নিজের গলাতেও বসিয়ে দেয় খাড়াটা। মৃত্যুর আগে দামিনী বলে, হংস হংস আমি এখানে তোমার জন্য অপেক্ষা করব। হংস, আমি জানি তবে একদিন ঠিক ফিরে আসবে। আর যদি আমার কাছে তুমি না আসো, তাহলে এইভাবেই একের পর এক মানুষের মাথা আমি কাটবো, আমি মেরে ফেলবো একের পর এক মানুষকে। আমি শেষ করে এরপর থেকেই ওই মাঠটাকে আমাদের গাঁয়ের লোক বলতো নাকি নরমুন্ডির মাঠ। এত অবধি বলে ভদ্রলোক খানিকক্ষণ চুপ করে থাকলেন। তারপর তিনি কনকবাবুর দিকে তাকালেন। এবার কনকবাবু মাথা নিচু করে বললেন, যেদিন ওই অশরীরীর আভাস পেয়েছিলাম, সেদিন ও আমাকে হংস বলে ডেকেছিল। এও বলেছিল যদি আমি সেখান থেকে ফিরে আসি, তাহলে ও রক্ত গঙ্গা বইয়ে দেবে। এখন আপনারা বুঝতেই পারছেন আমার অবস্থাটা। আমার পূর্বজন্মের কথা কিছুই মনে নেই। আমি বিবাহিত, আমার স্ত্রী আছে। এদিকে এখানে এসে শুনছি কেউ নাকি এত যুগ ধরে অপেক্ষা করছে আমার জন্য। নিয়তি এমন একটা সময়ে আমাকে এখানে এনে হাজির করলো যে আমার হাতে আর কিচ্ছু নেই। চারদিকে তখন একটা থমথমে পরিবেশ। আমরা যে কি বলবো তা ঠিক বুঝতে পারছিলাম না। ভেদু বলল, জানি আপনি তীর্থঙ্কর বাবুকে বাবার মতো শ্রদ্ধা করতেন, তার শেষ কথাটা আপনি ফেলতে পারছেন না। কিন্তু এইভাবে তো হবে না কনক বাবু। আপনাকে একবার ওই নরমুন্ডির মাঠে যেতে হবে। আপনি না গেলে ওই দামিনীকে আটকানো যাবে না।
আমি জানি প্রথমে ও আপনার কথা শুনতে চাইবে না, হয়তো রেগে গিয়ে আপনার ক্ষতিও করতে চাইবে, কিন্তু শেষ পর্যন্ত আমার বিশ্বাস ওকে যদি কেউ আটকাতে পারে তবে সে আপনিই পারবেন। কনকবাবু মাথা নিচু করে খানিকক্ষণ বসে রইলেন, তারপর বললেন, আপনি যাবেন তো ভেদু বাবু? হ্যাঁ, অবশ্যই যাব। কথাটা বলে ভেদু একবার আমার দিকে তাকালো। আমি হেসে বললাম, না ভেদু, আমার আর এবার যাওয়া হবে না। পরপর কয়েকটা ছুটি নিয়ে ফেলেছিলাম, এখন প্রচুর কাজ জমে গেছে। তবে এবারও তুমি নিশ্চয়ই একেবারে কাঁপিয়ে দেবে, আর আমরা সকলে মিলে কালুর চায়ের দোকানে বসে তোমার গল্প শুনব। চারদিক থেকে একটা হাততালির ঝড় উঠল। তাকিয়ে দেখলাম কনকবাবু কেমন যেন মুষড়ে পড়েছেন। একটু লজ্জাই লাগলো। আমরা যেটাকে গল্প বলছি সেটাই ওনার কাছে ঘোর বাস্তব। সে রাতে কনকবাবু এবং দিগম্বরবাবু আমার কোয়ার্টারেই থেকে গেলেন। যে গাড়িতে এসেছিলেন সেই গাড়িতেই ভেদুকে নিয়ে ওনারা রওনা দিলেন। মিত্তির মশাই কপালে হাত ঠেকিয়ে বললেন, দুগ্গা দুগ্গা। দিন 10-12 বাদে ভেদু ফিরে এলো। ভেদু এলো আগে আগে, আর তার পিছনে বিশাল ম্যাটাডোর করে এক গাড়ি জিনিসপত্র। মিত্তির মশাই, চৌধুরী মশাইদের জন্য নতুন ধুতি, কালু ফটিকদের জন্য ফতুয়া, গাঁয়ের মহিলাদের জন্য শাড়ি, বাচ্চাদের জন্য খেলনা। এসব দেখে আলাদা করে বলে দিতে হবে না যে ভেদুর এবারও একখানা কাণ্ড বাঁধিয়ে তবে ফিরেছে। আমি তখন অফিসে। ভেদুর গাড়িটা সবার আগে আমার অফিসের সামনেই দাঁড়ালো। আমি বললাম, কি গো ভেদু, তোমার গল্প কখন শুনবো? চলে আসুন, কালুর চায়ের দোকানে একসাথে বসে আড্ডা হবে। তবে তার আগে এইখানে দেখুন, আপনার জন্য পাঞ্জাবি আমি নিজে পছন্দ করে এনেছি। দেখলাম সাদা পাঞ্জাবির গোটা জমিন জুড়ে লাল সুতোর কাজ করা। এত ঘটনার ঘন ঘটা ওলা পাঞ্জাবি কখনো পরিনি আগে। তবে ভেদু নিজে পছন্দ করে এনেছে বলে কথা, আমি কি আর না করতে পারি? আমি বললাম, বাহ, দারুণ হয়েছে, আজ বিকেলে এটা পরেই কালুর দোকানে হাজির হব। কাজকর্ম সেরে নতুন পাঞ্জাবি পরে কালুর দোকানে যেতে খানিকটা দেরি হয়ে গেল। গিয়ে দেখলাম আমি একা নই, সকলেই পরে এসেছে ভেদুর দেওয়া জামা। মিত্তির মশাইকে দেখে বললাম, আরে বাহ, আপনাকে তো বেশ মানিয়েছে ভেদুর দেওয়া নতুন ধুতি পাঞ্জাবিতে। তা আপনাকেও তো বেশ সুন্দর লাগছে, মানতে হবে আমাদের ভেদুকে। তা সে আবার কোথায় গেল? বলতে বলতেই ভেদু হাজির। সকলকে তার দেওয়া নতুন জামা কাপড় পরে আসতে দেখে তার মুখে আর হাসি ধরে না। চৌধুরী মশাই বললেন, তা ভেদু, কনকবাবু খুশি হয়ে যা দিলেন সবই খরচ করে দিলে আমাদের পিছনে। বলি, নিজের জন্য তো কিছু রাখতে হয় নাকি? কি যে বলেন না, আমি ভবঘুরে মানুষ, আজ এখানে থাকি কাল ওখানে, নিজেরই কোনো ছেড়ে ছাঁদ নেই। আমি এসব টাকা পয়সা দিয়ে কি করব? আপনারা হলেন গিয়ে আমার আপনার জন, আপনারা খুশি হলেই আমি খুশি। কথা বলতে বলতেই কালু তার নতুন ফতুয়াখানা গায়ে দিয়ে একটা থালায় করে কয়েক ভাঁড় চা নিয়ে হাজির। মিত্তির মশাই চায়ের ভাঁড় হাতে নিয়ে বললেন, নাও নাও, শুরু করো ভেদু। কনকবাবুর ঘটনাটা শোনার পর থেকে মনের ভিতরটা কেমন আঁকুমাকু করছে। তা কি হলো শেষ পর্যন্ত? ভেদু চায়ের ভাঁড়ে একটা লম্বা চুমুক দিয়ে বলল, সে অনেক কথা। আমি দিগম্বর বাবুর কথা শুনেই বুঝেছিলাম ওই দামিনী খুব সহজে কনকবাবুকে ছাড়বে না। যে মেয়ে এত যুগ ধরে তার প্রেমিকের জন্য অপেক্ষা করে, সে কি আর এত সহজে তাকে ছেড়ে দিতে পারে? আমরা কনকবাবুর ওই হোটেলে যখন পৌঁছলাম তখন প্রায় বিকাল হয়ে গেছে। এই 3 দিনে হোটেলটা একেবারে শ্মশানপুরী হয়ে গেছে। হোটেলের কর্মচারীরা সব পালিয়ে গেছে। অত বড় হোটেল, তার চারদিকে এখন ধুলোর পাহাড় জমেছে। কনকবাবু প্রথমেই ব্যস্ত হয়ে উঠলেন আমার থাকা খাওয়া নিয়ে। আমি বললাম, ও সব নিয়ে ভাবতে হবে না, আমাকে বরং ওই মাঠখানা আগে দেখিয়ে দিন। কনকবাবু আমাকে দেখিয়ে দিলেন মাঠটা। আমি সেই মাঠে পা দিতেই শুনলাম এক নারী কণ্ঠ,
এক মহিলা যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আমি একবার কনকবাবুর মুখের দিকে তাকালাম। তার মুখে কোনো ভাবান্তর নেই। বুঝলাম তিনি কিছু শুনতে পাননি। আমি এগিয়ে গিয়ে ডাকলাম, দামিনী, দামিনী, তুমি সামনে এসো, আমরা তোমার সাথে কথা বলতে এসেছি, সামনে এসো। কিছুক্ষণ সব চুপচাপ। কনকবাবু ভয়ে ভয়ে এগিয়ে এলেন। তিনি মাঠে পা দিতেই শুনলাম দামিনীর খিলখিল আওয়াজ। তুমি তুমি এসেছো হংস, তুমি এসেছো আমার কাছে, আমার কাছে তুমি এসেছো। আমি কোনো হংস নই, বিশ্বাস করুন, আমি কোনো হংস নই। এবার আস্তে আস্তে ওই মাঠের মাঝখানে একটা অবয়ব ফুটে উঠল। লাল বেনারসি পরা এক সুন্দরী মহিলা, হাতে তার একটা খাঁড়া, দেখতে একেবারে মা কালীর মতো লাগছে। আমি বললাম, মা, মা আপনি শান্ত হন, মা, একবার শান্ত হয়ে সবটা শুনুন। আপনার হংসের আবার জন্ম হয়েছে, কিন্তু এই জন্মে যে তার নাম অন্য তার পরিচয়, সে যে আপনার কাছে আর আসতে পারে না। তবে তুমি কে? কে কে এনেছে তোমাকে এখানে? আমার হংস, আমার হংস আমার জীবনে আসবে নাকি আসবে না সেটা তুমি ঠিক করে দেবে। না গো মা, তোমার হংসকে কি আমি তোমার কাছ থেকে কেড়ে নিতে পারি? কিন্তু একবারটি ভেবে দেখো, আজ যে তোমার সামনে আছে সে তো তোমার হংস নয়, অন্য কেউ। সে তো তোমাকে মনেই করতে পারছে না। না, আমার হংস, আমার হংস আমার কথা মনে করে না, এটা হতে পারে না। মিথ্যে বলছিস তুই, মিথ্যে বলছিস। না না, হংস, হংস আমার দিকে তাকাও। আমাকে চিনতে পারছো না তুমি? বলো, আমাকে চিনতে পারছো না তুমি? আমাকে চিনতে পারছো না? না না, কাছে এসো, কাছে এসো হংস, আমার কাছে এসো, এসো। দামিনী যত এগোয় কনকবাবুর দিকে, কনকবাবু তত পিছিয়ে যান। দামিনীর গলা ক্রমশ আরো হিংস্র হয়ে ওঠে। কি হলো? আমায় তুমি চিনতে পারছো না? আমাকে তোমার মনে নেই? আমাকে আমাকে তোমার মনে নেই? না না, এ হতে পারে না। আমি এত কাল ধরে তোমার জন্য এখানে অপেক্ষা করেছি, আর আমাকে তোমার মনে নেই? মনে নেই আমাকে? সত্যি আমার কিছু মনে নেই। এটা আমার আর একটা জন্ম। আগের জন্মের কথা আমার কি করে মনে থাকবে? তাই না? কিছু মনে নেই তোমার, তাই তো? আমি শুনেছি জীবিত মানুষের কিছু মনে থাকে না, কিন্তু আত্মাদের, তাদের তো সব জন্মের কথা মনে থাকে গো। যেমন দেখো না, আমার সবটা মনে আছে। আচ্ছা, তাহলে তুমি যদি এখনই মরে যাও, তাহলে আমাকে চিনতে পারবে, তাই তো? কনকবাবু ভয়ে ভয়ে আমার দিকে তাকালো। ওদিকে দামিনী খিলখিল করে হাসতে হাসতে ক্রমশ আরো এগিয়ে যেতে লাগলো কনকবাবুর দিকে। কনকবাবুর আর পিছনোর জায়গা নেই, তার পিছনে দেওয়াল। দামিনী এবার কনকবাবুর গলাটা টিপে ধরলো দু হাত দিয়ে। বেচারার তখন শ্বাস নেওয়ার ক্ষমতা নেই। দামিনী তার হিংস্র গলায় বলে চলেছে, আমাকে যদি চিনতে না পারিস, মনে করতে না পারিস, তাহলে তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুই আজ মরবি। মরলে আমি আমার
হংসকে ফিরে পাবো। হ্যাঁ, তুই মরলে আমি 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 আমার হংসকে আমার কাছে ফিরে পাবো। আমি তখন আমার ঝোলা থেকে খানিকটা ধুলো পোড়া ছুঁড়ে দিলাম দামিনীর গায়ে। যন্ত্রণায় সে চিৎকার করতে করতে ছিটকে সরে এলো, কিন্তু সে যন্ত্রণা বেশিক্ষণের জন্য নয়। খানিক পরেই সে নিজেকে সামলে নিয়ে আমার দিকে তেড়ে এলো। কে রে তুই গুণিন? আমাকে বশ করবি ভেবেছিস, তাই না? এই দেখ আমার রূপ দেখ, এই খড়ের এক কোপে আমি তোর মুন্ডুটাই খুলে নেব তোর শরীর থেকে। দামিনী তার ঘাড়া নিয়ে ছুটে এলো আমার দিকে। আমি তখনই বার করলাম একটা নিম গাছের ডাল। এই ডালের অনেক শক্তি, অশরীরীদের জম। ওই নিম গাছের ডালটা সামনে এগিয়ে দিতেই দামিনী ছিটকে পিছনে সরে গেল। আমি কনকবাবুর কাছে ছুটে এসে বললাম, আপনারা যে কজন আছেন এখনই এখান থেকে চলে যান। দামিনী ক্রমশ আরো হিংস্র হয়ে উঠবে। ও এখন আপনাকেও ছাড়বে না। ও নিজের অংশকে ফিরে পেতে হয়তো আপনারও গলা কেটে দিতে পারে। তাই আমি একটা কথা বলছি, শুনুন, আপনারা এখান থেকে দূরে চলে যান। আমি এই পুরো মাঠটাকে ধুলো পোড়া দিয়ে গুন্ডি কেটে দিচ্ছি। দামিনী এই মাঠের বাইরে যেতে পারবে না। ভেদুবাবু, আপনি একা এই মাঠের মধ্যে থাকবেন? দামিনী আপনার যদি কোনো ক্ষতি করে দেয়? এসব অশরীরীদের ক্ষমতা আমি জানি। তাছাড়া আমার গুরুর আশীর্বাদ আছে আমার ওপর। কোনো অশরীরী আমার ক্ষতি করতে পারবে না। আপনি চিন্তা করবেন না, আমার কোনো ক্ষতি ওই দামিনী করতে পারবে না। আমাকে এই মাঠেই থাকতে হবে। দামিনী বহু যুগ ধরে এখানে অতৃপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। ওর আত্মাকে নিজের বশে এনে মুক্তি দিতে হলে এই স্থানে বসে আমাকে 23,04,003 বার গুরু মন্ত্র জপ করতে হবে। এর মধ্যে ওই দামিনী বহুবার আমার ধ্যানে ব্যাঘাত আনার চেষ্টা করবে, আপনাদেরও বিভ্রান্ত করার চেষ্টা করবে। আপনি কিন্তু মনে রাখবেন, আমার কোনো ক্ষতি হবে না। আপনারা চোখের সামনে যা খুশি দেখুন না কেন, কিছুতেই এই গুন্ডি ছেড়ে আসবেন না। যদি দেখেন আমার ধর থেকে আমার মুন্ডুখানা খুলে নিয়ে দামিনী দু হাত তুলে নৃত্য করছে, তবে জানবেন ওটা ভুল। কিছুতেই গণ্ডি অতিক্রম করে মাঠে আসবেন না। আমি আসন ছেড়ে উঠলে আমাকে আবার প্রথম থেকে জপ শুরু করতে হবে, বুঝেছেন? কনকবাবুদের অনেক কিছু বুঝিয়ে সুঝিয়ে আমি এসে মাঠের মাঝখানে জপে বসলাম। নিজেকেও বোঝালাম একই কথা, যাই ঘটে যাক না কেন এইখান থেকে আমার ওঠা চলবে না। জব শুরু করতেই কানে এলো দামিনীর হুঙ্কার, তবে রে তুই আমাকে তাড়াতে চাস? আমি তোকে বাঁচতে দেব না, তোকে আমি শেষ করে দেব। দামিনী আমার দিকে ছুটে এলো, কিন্তু জবে বসার আগেই আমি পবিত্র গঙ্গা জল ছিটিয়ে নিজের চারিদিকে পবিত্র বলয় তৈরি করে নিয়েছি। সেখানে কোনো অশরীরীর আসা সম্ভব নয়। দামিনী বলয়ের কাছে এসেই আবার ছিটকে পেছনে চলে গেল। এবার আমি যা ভেবেছিলাম তাই হলো, সে ছুটে গেল কনকের দিকে। তবে আজই আমি তোকে এই পৃথিবী থেকে সরিয়ে দেব। যদি তোকে না পাই তাহলে তুইও আর এই পৃথিবীতে থাকবি না। আর তোকে মরলেই তুই আমার হয়ে যাবি। কিন্তু জবে বসার আগে যে ধুলো পোড়ার গন্ডি কেটে দিয়ে এসেছি, সেটা ডিঙিয়ে ওপারে যাওয়ার ক্ষমতা দামিনীর নেই। দুদিকে বাধা পেয়ে এবার সে হিংস্র হয়ে উঠল। দামিনী যে এরকম কিছু করতে পারে সেটা আমি আগে আন্দাজ করেছিলাম। এই ব্যাপারে কনকবাবুকে সাবধানও করেছিল, কিন্তু দামিনী তার মায়ায় কনকবাবুদের চোখের সামনে একটা বিভ্রান্তির সৃষ্টি করল। কনকবাবু দেখলেন আমি ধ্যানে বসে আছি আর দামিনী তার ঘাড়া নিয়ে ছুটে আসছে আমার দিকে। তারপর এক মুহূর্ত সময় নিয়ে আমাকে আপাত মস্তক দেখে চিৎকার করে হাসতে লাগলো, হুঙ্কার দিয়ে বলে উঠল, ওরে কনি, আজই তোর জীবনের শেষ দিন। আজই অপেক্ষা, মৃত্যুর অপেক্ষা কর। তারপরই আর এক মুহূর্ত দেরি না করে কেটে নিল আমার মাথা। তারপরে সেই মাথা নিয়ে দু হাতে নৃত্য করতে লাগলো।
শেষ, গণিন শেষ। আর কেউ এবার আমার হংসকে আমার থেকে আলাদা করতে পারবে না, পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না, কেউ না। অনুপবাবুকে বারণ করা সত্ত্বেও তিনি আমার কথার মান রাখলেন না। ওভাবে চোখের সামনে একটা রক্তাক্ত দৃশ্য দেখে তিনি পাগলের মতো ছুটে এলেন আমার দিকে। ভেদুবাবু, কি হলো ভেদুবাবু? কি হলো? কি সর্বনাশ হলো? আপনি তো বলেছিলেন আপনার কিচ্ছু হবে না, তাহলে এমন কাণ্ড কি করে হলো? ঠিক তখনই হেসে উঠল দামিনী। হাসতে হাসতেই তার মায়া তুলে নিল। অনুপবাবু দেখলেন দামিনীর হাতে আমার মুন্ডু নেই। আমি যেমন ধ্যানে বসেছিলাম সেরকমই বসে আছি, আর তিনি গুন্ডি অতিক্রম করে মাঠের মধ্যে এসে দাঁড়িয়েছেন। দামিনী এবার খিলখিল করে হেসে উঠল। এসো এসো এসো, এসো না আমার কাছে এসো, চিন্তা করো না, আমি আছি তো। আমি কি তোমাকে কষ্ট দিতে পারি? মৃত্যুর কোনো অনুভূতি তোমার হবে না, আমি কথা দিচ্ছি। তোমার সব কষ্ট, সব যন্ত্রণা আমি নিয়ে নেব। এসো, তোমার মৃত্যু হলে আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। তুমি আমার, তুমি শুধুই আমার, তুমি আমার হয়ে যাবে। অনুপবাবু ছুটে পালাবার চেষ্টা করলেন, কিন্তু দামিনী তাকে ধরে ফেলল। বাধ্য হয়ে আমাকে চোখ খুলতে এলো। এই করে যে কনকবাবুকে বাঁচাবো সেই কথাই ভাবছি শুধু। আসন ছেড়ে উঠলে আমার জপের ক্ষমতা কমে যাবে, আবার প্রথম থেকে জপ করতে হবে। কি করব বুঝতে পারছি না। চোখের সামনে দেখছি দামিনী কনকবাবুর গলা লক্ষ্য করে খাঁড়াটা তুলে ধরেছে। কনকবাবু ভয়ে চোখ বুজে ফেলেছে। এবার বুঝি খাঁড়াটা পড়ে গেল তার গলায়। আমিও প্রায় পা বাড়িয়ে ফেলেছি, এমন সময় ঘটে গেল একটা অদ্ভুত কাণ্ড। দিগম্বর বাবু কোথা থেকে কে জানি এসে হঠাৎ ধাক্কা মেরে সরিয়ে দিলেন কনকবাবুকে। কনকবাবু ছিটকে পড়ে গেলেন, আর খাঁড়াটা এসে পড়ল দিগম্বর বাবুর গলায়। দিগম্বর বাবুর গলাটা কেটে পড়ে গেল মাঠে। কনকবাবু ভয়ে চিৎকার করে উঠলেন। নিজের জীবন বাঁচানোর এই শেষ সুযোগ। বাধ্য হয়ে সেই রক্তে ভেজা মাঠের উপরে পা দিয়েই তাকে পালিয়ে যেতে হলো। কনকবাবুর কান্নার আওয়াজ আমি শুনতে পাচ্ছি না, কিন্তু আমাকে তো আবার এখানে বসে আসরে জব শুরু করতে হবে। কনকবাবু হয়তো ভেবেছিলেন ওই গণ্ডি অতিক্রম করে ওপারে যেতে পারলে তিনি সুরক্ষিত হয়ে যাবেন, কিন্তু এই গণ্ডি লক্ষণ রেখার মতো। একবার এই রেখা অতিক্রম করলে তার আর কোনো গুণ থাকে না। কনকবাবু ওপারে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কি ফেলেননি, দেখলেন দামিনী তার সামনে হাজির হয়ে গেছে খাঁড়া হাতে, মুখে সেই এক বুলি। কি হলো? এসো হংস, আমি কথা দিচ্ছি তোমার কোথাও ব্যথা লাগবে না, আমি কথা দিচ্ছি। শুধু মৃত্যু মৃত্যু আসবে তোমার, যন্ত্রণাহীন মৃত্যু। একবার তুমি মরলে তুমি আমার। আসন ছেড়ে যেতে পারবো না। ওখানে বসেই চিৎকার করে বললাম, পালিয়ে যান কনকবাবু। যতক্ষণ না আমার ধ্যান শেষ হয় ততক্ষণ আপনাকে যে করে হোক পালাতেই হবে। ওই দামিনীর থেকে পালাতে হবে। কনকবাবু আমার কথা শুনে পালাতে লাগলেন। দামিনীও হাসতে লাগলেন। কোথায় যাচ্ছ? এই তো ধরতে পেরে গেছি। কোথায় পালাবে তুমি হংস? তুমি যেখানে যাবে আমি তোমার গন্ধ পেয়ে ঠিক সেখানে হাজির হয়ে যাব। তুমি পালাতে যে পারবে না।
আমি 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 হংস নই। ওদিকে আর তাকাবার সময় আমার নেই। আমি মন্ত্র জপ শুরু করলাম। আমার জপের সংখ্যা যত বাড়বে ততই ওই দামিনীর ক্ষমতা কমবে, এছাড়া আর কোনো উপায় নেই। কনকবাবু দৌড়তে দৌড়তে সারা হোটেল ঘুরতে লাগলেন। আগেই পুরো হোটেল ফাঁকা হয়ে গিয়েছিল, কোথাও কোনো ঘরে কোনো বোর্ডার নেই। 4 তলার একটা ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন কনকবাবু, কিন্তু আত্মাকে কি আর দরজা আটকানো যায়? সেই বন্ধ দরজা ভেদ করেই ঘরের ভিতরে ঢুকে এলো দামিনী। কনকবাবু পড়ে গেলেন একেবারে দামিনীর সামনে। দামিনী হাসতে হাসতে এবার বলতে লাগলো, এসো হংস, এসো 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 হংস, যেও না, এসো না, এসো আমার কাছে এসো। কনকবাবু কোনো মতে পাশ কাটিয়ে ঢুকে গেলেন বাথরুমে। দরজা বন্ধ করে দিলেন, কিন্তু তাতে কি, আবার ভুল করলেন তিনি। এবার আরো কম জায়গা, পালাবার আর এতটুকু জায়গা নেই। কনকবাবু হাত জোর করে ভিক্ষা করতে লাগলেন। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। বিশ্বাস করো আমি হংস নই। তুমি তুমি আমাকে ভুলে গেলে হংস? আমি এটা একদম মেনে নিতে পারছি না। আমার হংস আমাকেই ভুলে গেল না। আমাকে ভুলে যেতে পারলে তুমি হংস, পারলে? আরে আরে আপনি আপনি কেন বুঝতে পারছেন না? আমার নতুন জন্ম হয়েছে। আগের জন্মের কথা আমার কিচ্ছু মনে নেই। আমার কিচ্ছু মনে নেই। তখন কেবল আমার জব শুরু হয়েছে মাত্র। এইটুকু সময়ের মধ্যে আমি কনকবাবুকে কোনো রকম সাহায্য করতে পারবো না। এরই মধ্যে আর এক বিপত্তি ঘটল। কনকবাবুর স্ত্রী মাধবী এসে হাজির হলেন হোটেলে। গাড়ির ড্রাইভার এবং যে 2-1 কর্মচারী ভয়ের চোটে হোটেলের বাইরে দাঁড়িয়েছিলেন, তাদের কাছে খবর পেলেন এখানকার ঘটনা। তখনই ছুটে এলেন মাঠে, আর যথারীতি সেখানে এসেই দেখতে পেলেন রক্তাক্ত দিগম্বর বাবুকে। আর তো তাঁকে আটকানো যায় না। ভয়ে দুশ্চিন্তায় কাঁদতে কাঁদতে তিনি ছুটে বেড়াতে লাগলেন সারা হোটেল। চিৎকার করে ডাকতে লাগলেন কনকবাবুকে। এই চিৎকার দামিনীর কান অব্দি পৌঁছেও গেল। দামিনী আর কনকবাবু তখন একেবারে মুখোমুখি। দামিনীর হাতে তখন কাঁড়া। তার বিশ্বাস কনকবাবুকে মেরে ফেললেই সে তার হংসকে ফিরে পাবে। ঠিক এই সময় তার কানে এলো মাধবী দেবীর ডাক। সে অবাক হয়ে কনকবাবুকে বলল, তোমাকে এমন করে কে ডাকছে? কনকবাবু একবার বলতে গিয়েও থেমে গেলেন। চিৎকার করে বললেন, জানি না, জানি না, আমি জানি না, আমি জানি না। কিন্তু তাতেও খুব বেশি লাভ হলো না। দামিনী কনকবাবুকে ছেড়ে চলে গেল। কনকবাবু চিৎকার করে বললেন, মাধবী, মাধবী তুমি এখানে এসো না। মাধবী, তুমি পালিয়ে যাও, পালিয়ে যাও। কিন্তু সেই আওয়াজ তো পৌঁছলো না মাধবীর কানে। তার আগেই দামিনী পৌঁছে গেল মাধবীর কাছে। তোর এত বড় সাহস, তুই আমার অংশকে আমার থেকে কেড়ে নিতে চাইছিস? তোর জন্যই আমার অংশ আমাকে ভুলে গেছে। আমার অংশ আমাকে মনে করতে পারছে না। না না, তোকেই আগে আমি শেষ করব। আপনি কেন বুঝতে চাইছেন না দামিনী? আমি আপনার হংস নই, ও আমার স্ত্রী। আমি এ জন্মে শুধু মাধবীকেই জানি। জানি তো, আর তাই আমি তোর মুন্ডু কেটে নেব। হংস, ও তোমাকে আমার থেকে কেড়ে নিয়েছে, তাই না? ওর জন্যই তুমি আমাকে মনে রাখোনি। এইবার আমি ওকে ওর পাপের শাস্তি দেব। দামিনী আর কোনো কথা না বলে মাধবীর চুলের মুঠি ধরে হেড় হেড় করে নিয়ে গেল একটু দূরে।
ভয়ে যন্ত্রণায় মাধবী চিৎকার করতে লাগলো। কনকবাবু চিৎকার করে বললেন, বেদু বাবু, বেদু বাবু, আর কতক্ষণ? সব যে শেষ হয়ে গেল। বেদু বাবু, আর কতক্ষণ? কনকবাবুর কথা আমার কানে এলো। আমার তখন সবে মাত্র 15,23,000 বার জপ হয়েছে। অন্তত 20 লক্ষ জপ না করতে পারলে ওই অতৃপ্ত আত্মাকে আমি বশ করতে পারবো না। মনে মনে বললাম, আর একটুক্ষণ ধৈর্য ধরতে হবে আপনাকে কনকবাবু, আর একটুক্ষণ ধৈর্য। ওদিকে মাধবীকে টানতে টানতে নিয়ে গিয়ে দামিনী হাজির হলো সেই নরমুন্ডির মাঠে। হাঁড়াখানা মাধবীর গলার কাছে নিয়ে গিয়ে আমাকে হুমকি দিল, কিরে গুণিন, তোর খুব দিমাগ তাই না? দেখ, এবার তোর চোখের সামনে আমি এই মেয়েটার মুন্ডটা কেটে নেব। দামিনী খড়াটা মাথার ওপর তুলে মাধবীর গলা লক্ষ্য করে বসাতে যাবে, তখনই কনকবাবু ছুটে এলেন। থামো থামো দামিনী, থামো থামো, মাধবীকে কিছু করো না। আমি 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 তোমার সাথে যেতে রাজি। আমার মাথা কেটে নাও, মাধবীকে কিছু করো না। মৃত্যুর পর আমি চলে যাব তোমার সাথে। দামিনী আনন্দে ধাক্কা দিয়ে মাধবীকে ফেলে দিয়ে ছুটে এলো কনকবাবুর কাছে। রাজি হয়েছো, রাজি হয়েছো তাই না অংশ? রাজি হয়েছো তুমি? আমি জানতাম তুমি রাজি হবে। তুমি আমার অংশ, তুমি আমার চিরকাল, তুমি শুধু আমারই থাকবে। দামিনী ধীরে ধীরে এগিয়ে গেল কনকবাবুর দিকে। খাঁড়াটা মাথার উপর তুলে কনকবাবুর গলায় বসাতে যাবে, তখন আমি আমার 20 লক্ষ জপ সেই শেষ করেছি। আমি জপ না থামিয়েই আমার ঝোলা থেকে আমার বটের ঝুড়ি দিয়ে বানানো দড়িটা ছুঁড়ে দিলাম দামিনীর দিকে। দামিনী ওখানে স্থির হয়ে গেল, ওর হাত থেকে পড়ে গেল খাঁড়াটা। দামিনী রাগে চিৎকার করতে করতে বলল, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। অংশ শুধু আমার, আমি ওকে আজ আমার সাথে নিয়ে যাবই। আমি ওর কথার কোনো উত্তর না দিয়ে শুধু জপ করে গেলাম। কনকবাবু মাধবী দেবীকে ওখান থেকে নিয়ে চলে গেল। দামিনী আর ওই জায়গা থেকে নড়তে পারল না, শুধু চিৎকার করতে লাগলো। তবে গুরু মন্ত্রের গুণ আছে, যত জপ বাড়তে লাগলো দামিনী তত ঝেমিয়ে যেতে লাগলো। আমার 23,04,003 বার জপ শেষ হওয়া মাত্র একটা নীল বলয় ঘিরে ধরলো দামিনীকে। তোর এত সাহস, তুই আমাকে হারিয়ে দিলি গুণেন। আমি যে আমার অংশকে ছেড়ে কোথাও যাব না, তুই জানিস না রে। আমি এখানেই থাকবো। অংশ শুধু আমার, আমি এখানেই থাকবো। আমার সাথে অন্য থাকলেও আমি ওকে ছেড়ে কোথাও যাব না। আমার মুক্তি চাই না, চাই না আমার মুক্তি। দামিনীর কথাগুলো বড্ড কষ্ট দিচ্ছিল আমাকে, কিন্তু কোনো উপায় নেই। একজন অশরীরীকে এখানে থাকতে দিলে এই জায়গা কখনো সাপ মুক্ত হবে না। আমি ধীরে ধীরে বললাম, এমন করো না মা, শান্ত হয়ে একবার ভাবো তো দেখে, যাকে একদিন ভালোবেসেছিলে তার কত বড় ক্ষতি করেছো তুমি। এভাবে ভয় দেখিয়ে তুমি যদি ওকে পাও, তবে কি ও তোমাকে আগের মতো ভালোবাসতে পারবে? দামিনী বোধ হয় আমার কথাটা বুঝলে, এমন যেন উদাস ভঙ্গিতে বললে, তবে কি আমি চিরদিনের মতো আমার অংশকে হারিয়ে ফেললাম? আর কোনোদিনই আমি ওকে পাবো না। কেউ হারিয়ে যায় না মা, আমরা সব এক পরমাত্মার অংশ। মৃত্যুর পর আবার সেই পরমাত্মার সাথে একাত্ম হয়ে যায়, সেখানেই আমাদের শান্তি। তোমার অংশও একদিন সেখানে যাবে, তাই নিশ্চিন্তে থাকো পরমাত্মার সাথে মিলিত হওয়ার জন্য। কনকবাবু আর মাধবী দেবী অনেকটা দূরে দাঁড়িয়ে আছে।
কনকবাবু এখনো দামিনীকে বিশ্বাস করতে চাইছেন না। দামিনী বোধহয় আশা করেছিল কনকবাবু মানে দামিনীর হংস তাকে একবার বিদায় জানাতে আসবে, কিন্তু তিনি আর এলেন না। দামিনী কিছুটা হতাশায়, কিছুটা দুঃখে আর কিছুটা ঘেন্নায় মুখটা ফিরিয়ে নিল। এখনই তুমি ঠিকই বলেছ, ও আমার হংস নয়। তারপর আস্তে আস্তে দামিনী ওই নীল আলোর বলয়ের মধ্যে মিলিয়ে গেল, আর নরমুন্ডির মাঠের চিরকালের মতো সাপ মুক্তি হলো।